19 এপ্রিল 2024 ভারতের লোকসভা ভোট শুরু হতে চলেছে এবং 4 জুন 2024 এই ভোটের ফল প্রকাশ হতে চলেছে। তার কারণে কিন্তু সমগ্র ভারত আগামী 2024 সালে যে লোকসভা নির্বাচন আসছে এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত আছে। যদি দেখা যায় রাজনৈতিক যে সব দলগুলো আছে সেই সব রাজনৈতিক দলগুলো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রচার করছে। আগামী 5 বছর এদেরকে মানুষের দুয়ারে পাওয়া যাবে কিনা এটা নিয়ে কিন্তু বড় সন্দেহ আছে। তবুও যেহেতু ভোট এসেছে সেহেতু কিন্তু এই রাজনৈতিক দলের নেতারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রচার করছে। অন্যদিকে যদি সাধারণ মানুষের কথা বলা হয়, সাধারণ মানুষের একাংশ ভোটের পরবর্তীকালে তারা কোনো সুবিধা পাবে কিনা এ নিয়ে কিন্তু সন্দেহ আছে। কিন্তু ভোটের সময় এক শ্রেণীর মানুষ কিন্তু শুধুমাত্র রাজনৈতিক আলোচনা নিয়ে ব্যস্ত থাকে। রাজনৈতিক আলোচনা বলতে চায়ের দোকান থেকে পাড়ার মোড়ের মাথা পর্যন্ত এমন রাজনৈতিক আলোচনা চলে যে পার্লামেন্ট থেকে পঞ্চায়েত পর্যন্ত যে আলোচনা না হয় মোড়ের মাথায় কিন্তু তার চেয়ে বেশি আলোচনা হয়। অন্যদিকে যদি মিডিয়ার কথা বলা হয়, মিডিয়ারা কিন্তু সাধারণ মানুষের যে অসুবিধার খবর, সাধারণ মানুষ যে কিভাবে অসুবিধায় আছে সেই খবরগুলো কিন্তু প্রকাশিত করা বাদে এই সময় মানে ভোটের সময় কিন্তু কোন রাজনৈতিক নেতা দুপুরবেলা গরমে কি খাচ্ছে, কোন রাজনৈতিক নেতা দুপুরবেলা কিভাবে ভোট প্রচার করছে এইসব নিয়ে কিন্তু প্রচার চলে। সাধারণ মানুষের যে অসুবিধার খবর সেগুলো কিন্তু তুলে ধরে না। এক কথায় যদি বলা হয় মিডিয়ারও কিন্তু খুব একটা দোষ নয়। আচ্ছা, তার কারণ হচ্ছে মিডিয়া যে খবর দেখাচ্ছে সাধারণ মানুষ দেখছে বলেই কিন্তু সেই খবরগুলো দেখাচ্ছে। সাধারণ মানুষ যদি এই ধরনের খবর যদি না দেখে তাহলে কিন্তু মিডিয়ারাও দেখাতো না। মিডিয়ারা টিআরপির জন্য তারা দেখিয়ে যাচ্ছে। এক কথায় যদি বলা যায় বর্তমান পরিস্থিতিতে সারা ভারতবর্ষ কিন্তু যে 2024 সালে যে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে নিয়ে কিন্তু ব্যস্ত আছে। তেমনি আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, যে প্রতিবেশী দেশও ভারতের যে লোকসভা নির্বাচন, ভারতের যে নির্বাচন তাকে কিন্তু সেই দেশের সরকার, সেই দেশের সাধারণ মানুষ, সেই দেশের মিডিয়া কিন্তু খুব ভালোভাবে নজর রাখে এবং সেটা হচ্ছে বাংলাদেশ। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে বাংলাদেশ কেন ভারতের যে নির্বাচন এই নির্বাচনকে বাংলাদেশ কেন নজরে রাখে, তার সাথে সাথে ভারতের নির্বাচনের সাথে বাংলাদেশের স্বার্থ কিভাবে জড়িয়ে আছে এবং ভারত সরকার সব সময় বাংলাদেশকে কেন সমর্থন করে সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো ভাই। শুধু তাই নয়, ভারতের সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের 3 দিক কিন্তু ভারত দিয়ে ঘেরা। তা যদি দেখা হয় পশ্চিমবঙ্গ, আসাম থেকে শুরু করে ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের একাংশের সীমান্ত কিন্তু বাংলাদেশের সঙ্গে, এবং ভারতের যতগুলো প্রতিবেশী দেশ আছে, যতগুলো প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমান্ত আছে তার মধ্যে সবচেয়ে বেশি সীমান্ত কিন্তু বাংলাদেশের সঙ্গে, সেটা হচ্ছে 4096 কিলোমিটার। এবং ভারত সরকার নানা কারণে কিন্তু বাংলাদেশ তথা বাংলাদেশের বর্তমান সরকারকে সাহায্য করে। অন্যদিকে যদি দেখা হয় বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের যে সরকার আছে, বাংলাদেশের সরকারও কিন্তু ভারতের যে নির্বাচনকে নজর রাখে। আচ্ছা, তার কিছু কারণ আছে। প্রথম বলি রাজনৈতিক কারণ। তো দেখুন, বাংলাদেশে প্রধান 2টি রাজনৈতিক দল, সেটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময় কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতার নায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান, যাকে পরে বাংলাদেশের মানুষ জাতির পিতা হিসেবে মেনে নেন, এবং এই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হচ্ছে শেখ হাসিনা। সেই কারণে তার নেতৃত্বের যে আওয়ামী লীগ সরকার আছে, তার নেতৃত্বের যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, তারা কিন্তু ভারতপন্থী মনোভাব রাখে। আচ্ছা, অন্যদিকে যদি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কথা বলা হয়, তারা কিন্তু একটা চীনপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনৈতিক দল, এবং তারা বরাবরই চেষ্টা করে আসছে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করতে। সাম্প্রতিককালে যদি আমরা দেখি বাংলাদেশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেনি, এবং তারা অভিযোগ করেছিল ভারতের উপর যে ভারত সরকার এবার যে নির্বাচন হয়েছে বাংলাদেশে, যে নির্বাচনে শেখ হাসিনা ফের আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচনে হস্তক্ষেপ করেছে ভারত সরকার। সেই কারণে তারা ভারতের উপর অভিযোগ করে তারা নির্বাচনে অংশগ্রহণই করেনি।
অন্যদিকে যদি দেখা হয় নির্বাচনের পরবর্তীকালে বাংলাদেশের বিরোধী যে রাজনৈতিক দল আছে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারা কিন্তু মালদ্বীপে যেমন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট হয়েছিল সেরকম বাংলাদেশের মধ্যেও বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টের প্রচার চালিয়েছিল। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। তার কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু অনেকগুলো ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। শস্য ক্ষেত্র যদি দেখা হয়, চিকিৎসা ক্ষেত্র, বিদ্যুৎ, অনেক ক্ষেত্রে কিন্তু তারা ভারতের উপর নির্ভরশীল। সেই কারণে তাদের এই প্রচার কিন্তু ব্যর্থ হয়েছে। কিন্তু তারা মানে বাংলাদেশের বিরোধী যে রাজনৈতিক দল এরা কিন্তু বরাবরই চেষ্টা করে আসছে এবং সফলও কিন্তু হয়েছে। বাংলাদেশের এক শ্রেণীর মানুষকে কিন্তু তারা বোঝাতে সমর্থ হয়েছে, ভারত বিরোধী মনোভাব তৈরি করতে তারা কিন্তু সমর্থ হয়েছে। বাংলাদেশের একটা বড় শ্রেণীর মানুষ তারা কিন্তু ভারত বিরোধী মনোভাব রাখে। আচ্ছা, অন্যদিকে শেখ হাসিনাকে কিন্তু ভারত সরকার সবসময় সমর্থন করে আসছে। আচ্ছা, 2009 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে সেই সময় কিন্তু তৎকালীন ভারতের যে সরকার, কংগ্রেস সরকার, ডক্টর মনমোহন সিং এর সরকার, সেই সময় কিন্তু শেখ হাসিনাকে সমর্থন করেছিল। কিন্তু 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে সেই সময় কিন্তু তারা কিছুটা চিন্তায় পড়ে। তার কারণ হচ্ছে যখন বিজেপি ক্ষমতা আসে তারা ভেবেছিল বিজেপি একটা আলাদা ধরনের রাজনৈতিক দল, তো তারা বাংলাদেশকে সমর্থন করবে কি করবে না সেটা নিয়ে কিন্তু তারা চিন্তায় পড়ে। ঠিক আছে, কিন্তু দেখা যায় যে কংগ্রেস সরকারের থেকে বর্তমান যে বিজেপি সরকার তারা কিন্তু আরো বেশি সমর্থন করেছে বাংলাদেশকে। তো দেখুন, শেখ হাসিনা তার সমর্থকরা কিন্তু তার প্রতিবেশী দেশ, তার সবচেয়ে বড় যে সহযোগী ভারত সরকার, সেই কারণে কিন্তু ভারতের যে নির্বাচন তারা কিন্তু নজরে রাখে। অন্যদিকে যদি বিএনপির কথা বলা হয়, বিএনপি কিন্তু দীর্ঘদিন ধরে ভারত বিরোধী মনোভাব নিয়ে রাজনৈতিক দল চালাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে ভারত বিরোধী মনোভাব তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। তারা ভারতকে ঈর্ষা করে, যে কারণে কিন্তু তারা আরো বেশি করে ভারতের নির্বাচনকে নজরে রাখে। তো দেখুন, শুধুমাত্র এই কারণেই নয়, বাংলাদেশের সরকার, বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের যে নির্বাচন সেই নির্বাচনকে নজরে রাখছে। তার আর একটা কারণ হচ্ছে তিস্তা চুক্তি। এখনো পর্যন্ত আশ্চর্য করার বিষয় হচ্ছে ভারত থেকে তিস্তা সহ যে 8টি নদী বাংলাদেশে গেছে সেই নদীর জলবন্টন চুক্তি কিন্তু স্বাধীনতার এত বছর পর অবধি হয়নি। এটা কিন্তু আমাদের একটা দোষ হিসেবে আমি ধরে নিতে পারি, কারণ আমাদের প্রতিবেশী দেশ, তারা সেই চুক্তির বিনিময়ে তারা যদি ভালো থাকতে পারে, সেখানকার সাধারণ মানুষ যদি ভালো থাকে, তবে সেই চুক্তি কিন্তু আমাদের করে নেওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে, দুই পক্ষ এক জায়গায় বসে কিন্তু সমাধান করা উচিত, কিন্তু এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি। এবং 2011 সালে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি সম্পন্ন করার জন্য চেষ্টা করেছিলেন এবং অনেকটা এগিয়েও এসেছিলেন। এবং সেই সময় পশ্চিমবঙ্গ সরকার তিস্তা চুক্তি নিয়ে কিন্তু আপত্তি জানায়, যার কারণে সেই চুক্তি সেই সময় সম্পন্ন হয়নি। তো দেখুন, পশ্চিমবঙ্গেরও কিছু অসুবিধা নিশ্চয়ই আছে, যার কারণে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যদি অসুবিধা হয়, পশ্চিমবঙ্গের শাসকে যিনি আছেন তিনি তো নিশ্চয়ই চাইবেন না যে সেখানকার আমাদের রাজ্যের মানুষ অসুবিধায় পড়ুক। তো দুই পক্ষ মিলে কিন্তু সমাধান করা উচিত। স্বাধীনতার এত বছর পর পর্যন্ত সেখানকার মানুষ যদি আমাদের এখানকার জল গিয়ে সেখানে যদি অসুবিধা তৈরি করে, সেখানকার মানুষ যদি অসুবিধায় পড়ে, তবে আমাদের সেটা সমাধান করা উচিত বলে আমি অন্তত মনে করি। তো যাই হোক, আর একটা বিষয় হচ্ছে গঙ্গা চুক্তি। 1996 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তি হয় এবং গঙ্গার জলবন্টন নিয়ে চুক্তি সম্পন্ন হয় 30 বছরের জন্য। সেই চুক্তি কিন্তু শেষ হতে চলেছে আগামী 2026 সালে এবং বাংলাদেশ কিন্তু চায় তিস্তা সহ যে 8টি নদীর চুক্তি বাকি আছে সেগুলো সম্পূর্ণ করা, তার সাথে সাথে গঙ্গার চুক্তিকে ফের আবার একবার করা। সেই কারণে বাংলাদেশের নির্বাচনের পরবর্তীকালেই বাংলাদেশের যে বিদেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি কিন্তু ভারতে আসেন এবং ভারতের উচ্চ স্তরের যে নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের সাধারণ মানুষকে তিনি জানান যে ভারত সরকার এবং বাংলাদেশ উভয় দেশ রাজি হয়েছে দুই দেশ একত্রে বসে দুই দেশের যে জলবন্টন সমস্যা তা যাতে মেটানো যায় এবং আশা করা যাচ্ছে ভারতের নির্বাচনের পরবর্তীকালে কিন্তু এই সমস্যাগুলো মিটতে পারে। এই কারণে এবারের ভোটে কিন্তু বাংলাদেশের সরকার বিশেষ করে ভারতের নির্বাচনের দিকে নজর রেখেছে। সাম্প্রতিককালে আর একটা বড় ইস্যু হচ্ছে সিএ ইস্যু, যার কারণে বাংলাদেশের সরকার, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এবার ভারতের নির্বাচনকে লক্ষ্য করছে। এবার ভারত সরকার ঘোষণা করেছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে মুসলমান বাদে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসব ধর্মের মানুষরা ভারতে এসেছে
তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, সেটা হচ্ছে সিএ এর আওতায়। এবং সরকার কিন্তু প্ল্যান করছে যে এনআরসি চালু করা হবে, মানে 31শে ডিসেম্বর 2014 সালের পরে যেসব নাগরিকরা ভারতে এসেছে তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবে না। এবং আর একটা বড় বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু ভারতে চলে এসেছে, ভারতে তারা আশ্রয় নিয়েছে। এবং এই 2014 সালের পরে যেসব বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশকারী যারা ঢুকেছে, যারা চুরি করে ভারতে ঢুকেছে, তাদের কিন্তু ফেরত যেতে হতে পারে এনআরসির আওতায়। এবং এই নির্বাচনের পরে কিন্তু একটা বড় সম্ভাবনা আছে ভারত সরকার এনআরসি চালু করতে পারে। তো সেই কারণে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটা চিন্তার বিষয় যে এই নির্বাচনের পরবর্তীকালে তাদের দেশ থেকে যেসব চুরি করে যারা ভারতে ঢুকেছিল তাদের কিন্তু সেই দেশে, তাদের বাংলাদেশে কিন্তু ফেরত যেতে হতে পারে। সেই কারণে কিন্তু বাংলাদেশের একাংশ ভারতের নির্বাচনকে এবার লক্ষ্য রাখছে। তো দেখুন, আর একটা গুরুত্বপূর্ণ কারণ যার কারণে বাংলাদেশের সরকার, বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের এবারের নির্বাচনকে নজরে রাখছে, সেটা হচ্ছে সীমান্ত হত্যা। তো দেখুন, বাংলাদেশ এবং ভারতের সীমান্ত কিন্তু 4096 কিলোমিটারের সীমান্ত, এবং বাংলাদেশের 3 দিকে কিন্তু ভারত দিয়ে ঘেরা। এবং এই বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক চোরাচালানকারী তারা ইল্লিগাল জিনিসপত্র নিয়ে ভারতে চলে আসে, এবং ভারত থেকে ইল্লিগাল জিনিস নিয়ে কিন্তু তারা বাংলাদেশে সাপ্লাই করে। যে কারণে ভারতের যে সীমান্তরক্ষী আছে বিএসএফ, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের যে সীমান্তরক্ষী বিএসএফ, এই বিএসএফ এর গুলিতে প্রতি বছর প্রচুর সংখ্যক বাংলাদেশি মারা যায়। তা যদি দেখা হয় 2023 সালে 30 জন বাংলাদেশি মারা গেছে, 2022 সালে মারা গেছে 23 জন বাংলাদেশি, 2021 সালে মারা গেছে 17 জন বাংলাদেশি। যে কারণে বাংলাদেশের সরকার কিন্তু চাইছে তারা ভারতের সঙ্গে আলোচনা করে সীমান্তে যাতে হত্যাকে বন্ধ করা যায়, সীমান্তে যাতে হত্যাকে কমানো যায়, এই উদ্দেশ্য নিয়ে তারা 2018 সালে ভারতের সঙ্গে একটা চুক্তি করে। কিন্তু সেই চুক্তি শুধুমাত্র খাতাতেই থেকে গেছে, গ্রাউন্ড লেভেলে কিন্তু যে চোরাচালানকারীদের হত্যা পুরোপুরিভাবে বন্ধ হয়নি। এবং যে কারণে বাংলাদেশের সরকার ভারত সরকারের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হতে চলেছে, যে চুক্তির মাধ্যমে সীমান্তে হত্যাকে পুরোপুরিভাবে বন্ধ করা সম্ভব হবে। এবং সেই চুক্তি হতে চলেছে এবার নির্বাচনের পরবর্তীকালে যে নতুন সরকার গঠন হবে সেই সরকারের সাথে বাংলাদেশের সরকারের কিন্তু সেই চুক্তি হতে চলেছে, যার কারণে বাংলাদেশের সরকার এবার ভারতের নির্বাচনকে কিন্তু তারা খুব ভালোভাবে নজর রাখছে। তো দেখুন, আর একটা গুরুত্বপূর্ণ কারণ যে কারণে বাংলাদেশের সরকার এবার ভারতের যে নির্বাচন সেই নির্বাচনকে নজরে রাখছে, সেটা হচ্ছে সড়ক এবং বন্দর ব্যবহার। তো দেখুন, শেখ হাসিনা 4 বারের মতো বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হয়েছেন তার কারণে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক অনেকটা মজবুত হয়েছে। এবং এই সময়ে ভারত এবং বাংলাদেশ দুই পক্ষ মিলে অনেক বড় বড় চুক্তি স্বাক্ষর করেছে। তার মধ্যে একটা চুক্তি হচ্ছে বাংলাদেশের মোংলা পোর্ট এবং যে চট্টগ্রাম পোর্ট, সেই চট্টগ্রাম পোর্ট এবং মোংলা পোর্ট ছাড়া বাংলাদেশের কিছু সড়ক পথ ব্যবহার করার অনুমতি পেয়েছে ভারত সরকার। যে কারণে ভারত কিন্তু বাংলাদেশের 2 বন্দরকে ব্যবহার করে বাংলাদেশের ভিতরে কিন্তু ব্যবসা বাণিজ্য চালাতে পারে। অন্যদিকে যদি বাংলাদেশের কথা বলা হয়, বাংলাদেশও কিন্তু ভারতের কাছে বন্দর দাবি করেছিল, এবং তারা নেপাল এবং ভুটানে যাতে ব্যবসা করতে পারে সেই কারণে তারা কিন্তু রাস্তা দাবি করেছিল। কিন্তু সেই চুক্তি এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। যে কারণে বাংলাদেশে যে এক শ্রেণীর মানুষ, ভারত বিরোধী মানুষ আছে, তারা কিন্তু সরকারকে খুব সমালোচনা করে, তারা বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে সমালোচনা করে। আচ্ছা, তো আশা রাখি ভারতের নির্বাচনের পরবর্তীকালে সরকার গঠিত হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দুই পক্ষ মিলে একসাথে বসে সমস্যাগুলো সমাধান হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। তো আশা করি টপিকটি সকলেই বুঝতে পেরেছেন। এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।